ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আরও একটি নতুন গল্পের নতুন পর্ব নিয়ে। উপস্থাপনায় আমি থাকবো রিফাত আহমেদ। সো বেশি বক বক না করে চলেন শুরু করা যাক। আমার চাচাতো বোন মিথিলাকে কলেজে যাওয়ার জন্য খুঁজতে যায় মিথিলার রুমে যেতেই দেখি মিথিলা তার দুলাভাইয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত পার করছে। মিথিলা প্রায় অর্ধলঙ্গা, দুলাভাই শুধু শর্ট প্যান্ট। তাদের প্রেমলীলা দেখে আমি থমকে যাই। এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি মিথিলাকে ভালোবাসি, এটা মোটামুটি বাড়ির সবাই জানে। এই কারণে কত যে মার খেয়েছি তার কোনো হিসাব নাই। আমাকে বরাবর বলে দিয়েছে মিথিলাকে নিজের বোনের মতো দেখার জন্য। আমি মিথিলাকে এমন অবস্থায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ছি মিথিলা, এসব কি দেখছি? আর দুলাভাই, আপনি কি করে পারলেন এটা করতে? আসিফ প্লিজ কাউকে বললো না, প্লিজ। কাউকে বললে আমাদের মান সম্মান থাকবে না। উনি সুমি আপুর স্বামী, দেখতে স্মার্ট আর অনেক বড় চাকরি করে। সুমি আপু হলো মিথিলার বড় বোন। আপু সকালে তার বাচ্চাকে ডাক্তার দেখাতে গেছে, সাথে চাচিও গেছে। চাচা নাই, মারা গেছে 3 বছর হলো। আব্বুই 2 পরিবারের প্রধান। আব্বু ও চাচা মিলে এক রকমের 2টা দোতলা বাড়ি করে। সুমি আপুর বিয়ে হয়েছে 2 বছর, একটা 6 মাসের মেয়ে বাচ্চাও আছে। আব্বুকে আব্বুই বিয়ে দেয়, বিয়েটা পারিবারিকভাবেই হয়। দুলাভাই আবার হীরের টুকরা, বাড়ির সবাই জানে। কিন্তু তার চরিত্র যে এত খারাপ আমি নিজেও ভাবতে পারছি না। আর মিথিলা এটা কিভাবে করলো? মিথিলার মতো ভদ্র মেয়ে তো 3 গ্রাম খুঁজেও পাওয়া যাবে না। মিথিলার সৌন্দর্য পরিবারের লোকজন ছাড়া বাইরের কেউ দেখে নাই। হাত মোজা, পা মোজা, বোরকা পরে পর্দার সাথেই সবসময় চলাচল করে। কিন্তু আজ সেই মিথিলার একই হাল দেখছি। চুপ করেন আপনি, লজ্জা করে না? আবার কথা বলেন। আর মিথিলা, তুই না পর্দা করিস, কোনো পুরুষের সামনে যাস না, এই তোর পর্দার আড়ালে আসল চেহারা? আমার কথা শুনে মিথিলা কিছু বলছে না, নিজেকে ঢেকে কেঁদে যাচ্ছে। তোর জন্য তো পুরো পর্দানশীল নারীদের সম্মান নষ্ট হলো। কি দরকার ছিল পর্দা করার? পতিতা পল্লীতে গেলেই তো পারতি। এই মিথিলাকে যখন আমি বলতাম, মিথিলা আমি তোকে ভালোবাসি, তোর জন্য সব করতে পারবো, তখন মিথিলা আমার চরিত্র নিয়ে কথা বলতো আর আব্বুকে বলে আমাকে মার খাওয়াতো। আসিফ কাউকে বলিস না প্লিজ, মিথিলা কান্না করতে করতে বলছে। মিথিলা, আমি যখন তোকে ভালোবাসি বলতাম, তুই আমার চরিত্র নিয়ে কথা বলতি, আব্বুর কাছে মার খাওয়াতি। আজ তোর আসল রূপটা দেখুক সবাই। আর দুলাভাই, আপনাকে আর কি বলবো? আমি রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, ওদেরকে যতই বলি রূপ দেখিয়ে দেব, কিন্তু সুমি আপুর সংসারটার কি হবে? আর একটা 6 মাসের মেয়েও আছে তাদের। আর মিথিলা তো আমার চাচাতো বোনই, যাকে আমি ভালোবাসি, তাকে সম্মান কি করে নষ্ট করি? দুলাভাই, আপনি এখনো এখানে বসে আছেন? আমার কথা শুনে দুলাভাই রুম থেকে বের হয়ে যায়। মিথিলা, অন্তত তোর কাছে এটা আশা করি নাই, কাজটা কিন্তু বেশি ভালো করিস নাই বলে রুম থেকে বের হতে যাব, দরজা আটকানো। মিথিলা চিল্লাতে শুরু করে দিচ্ছে, আসিফ আমাকে ছেড়ে দে প্লিজ, আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমি তোকে ভাইয়ের মতোই ভাবি। আসিফ না প্লিজ। মিথিলার কাণ্ডে আমি কারারুদ্ধ। সেই সুযোগে মিথিলা ভিতর থেকে দরজা আটকিয়ে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, মনে হচ্ছে হাত পা সব বেঁধে রেখেছে কেউ। আসিফ, তুই আমার এত বড় সর্বনাশ করিস না প্লিজ, আমাকে তোর পায়ে পড়ছি, আমাকে ছেড়ে দে। মিথিলা তার কাপড় ছিঁড়তে শুরু করতে লাগলো, প্রায় অর্ধেক অংশ ছিঁড়ে ফেলেছে। আমাদের অনেক কষ্টে মুখ থেকে বের করলাম, মিথিলা কি হচ্ছে এইসব? আমি বললাম, কেউ বাঁচাও আসিফ প্লিজ। না। মিথিলা অনেক জোরে চিল্লাচ্ছে। আমি যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। মিথিলার এমন কাণ্ডে শরীরের শক্তি হারাই ফেলেছি। বাইরে থেকে দরজা ধাক্কাতে লাগলো দুলাভাই, আর দরজা খোলার জন্য চিল্লাতে লাগলো। দুলাভাইয়ের চিল্লানি শুনে আব্বু, আম্মু, ভাইয়া, ভাবি সবাই মনে হয় চলে এসেছে। জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে ফেলে সবাই। দরজা খুলতে মিথিলা আব্বুর পেছনে গিয়ে লুকায়। মিথিলার কাপড় চোপড় ছেঁড়া দেখে আন্দাজ করে ফেলেছে মিথিলার সাথে খারাপ কিছু হতে যাচ্ছিল। মিথিলা নেকা কান্না করছে। মিথিলাকে ভাবি আগলে নেয়, আর সবাই আমার দিকে অগ্নিচক্ষু দেখাতে লাগলো। আব্বু আমার সামনে এসেই ঠাস ঠাস কয়েকটা চড় বসিয়ে দেয়। ভাইয়া এসেও অনেকটা চড় মেরেছে। আমি কিছু বলতে যাব সেই সুযোগ নাই, সব কিছু এত দ্রুত হচ্ছিল। মিথিলা, আসিফ তো তোমাকে কলেজে যেতে ডাকতে আসছিল, তোমাকে এত খারাপ অবস্থায় দেখা যাচ্ছে কেন? আসিফ কি তোমার সাথে কিছু করেছে? ভাবি হয়তো বিশ্বাস করতে পারছে না আমার মতো ছেলে এমন কাজ করবে। ভাবি আমি শুয়েছিলাম, আসিফ এসে আমাকে একা পেয়ে আগের মতো ভালোবাসার প্রস্তাব দেয়। আমি বড় আব্বুকে জানাবো বলাতে আসিফ আমাকে বলে আমি নাকি অনেক মার খাওয়াইছি, তাই আজ আমার ইজ্জত কেড়ে নিবে। তারপর আসিফ আমার সর্বনাশ করতে থাকে।
আপনারা না আসলে আজ আসিফ আমার কি যে করতো। মিথিলা ভাবিকে জড়িয়ে ধরে নেকা কান্না কাঁদতে কাঁদতে এই কথা বলল। মিথিলার কথা অবিশ্বাস করার কোনো কারণই নাই। আগেই বলেছি 3 গ্রাম খুঁজেও এমন মেয়ে পাওয়া যাবে না। আব্বু মিথিলার কথা শুনে যেন আরও রেগে গেলেন। তুই আমার ছেলে, ভাবতেই লজ্জা লাগছে। যে নিজের চাচাতো বোনের সাথে এমন করতে পারে সে অন্য মেয়েদের কি করবে। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই, বের হয়ে যা এই বাড়ি থেকে। আব্বুর কথা শুনে চোখ বেয়ে পানি পড়ছে। আব্বু আমি কিছুই করি নাই, মাথা নিচু করে কান্না করতে করতে বললাম। ওই তুই আমাকে আব্বু বলবি না, আজ থেকে আমার একটা ছেলে, তুই মরে গেছিস। আব্বুর মুখে এই কথা শোনার পর থেকে মরে যেতে পারলেও আমার অনেক সুখের হতো। আম্মু আমি কিছু করি নাই। মিথিলা আমার কথা আটকে দিয়ে আম্মু বলা শুরু করে। তুই আমাকে আম্মু বলবি না, জানি না কোন পাপে তোকে পেটে ধরেছিলাম। আম্মু কেঁদে কেঁদে বলল। আম্মুর মুখে এই কথা শুনে মনে হচ্ছে কলিজা ছিঁড়ে যাচ্ছে। আর কাকে বলবো, যেখানে আমার গর্ভধারিণী মা বিশ্বাস করে না, আমাকে কিছু বলতেও দেয় না। আমি দুলাভাইয়ের দিকে তাকালাম, মুখে পৈশাচিক হাসি। আর মিথিলা এখনো নেকা কান্না করছে। সুমি আপুও চলে এসেছে, যার আদরে আমার বড় হওয়া, যেই আপুটা আমাকে আপন ভাইয়ের মতো ভালোবাসে, আমাকে এখনো মুখে খাবার তুলে খাইয়ে দেয়। সেই আপুটা সব কিছু শুনে কান্নায় বুক ভাসাচ্ছে। আজ আমি আপুর চোখেও খারাপ হয়ে গেলাম। মিথিলার রুম থেকে বের হয়ে আবার রুমে গিয়ে কাপড় চোপড় গোছাচ্ছি, কারণ এই বাড়িতে আমার জায়গা নাই। আর আমি কোন মুখে থাকবো এখানে, যেখানে সবাই আমাকে ধর্ষক বলে জানে। কাপড় গোছানো শেষ, রুম থেকে বের হব, এমন সময় ভাবি আমার রুমে আসলো। ভাবিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কারণ ভাবি আমার মায়ের মতো আদর করে। আমার টাকা পয়সার অভাব ভাবি পূরণ করে। ভাবি সুমি আপুর মতোই আমার একটা বড় আপু। এটা তুমি কি করলে আসিফ? আমরা তো মিথিলার সাথে তোমার বিয়ে দিতে রাজি ছিলাম, আব্বুকে না হয় আমরা বুঝিয়ে নিতাম, তার জন্য জোর করে? ভাবি বলল। ভাবি আমাকে মাফ করে দিও, আমি পারি নাই সবার সামনে সত্যটা বলতে। কান্না করছিলাম আর বললাম। কি সত্য বলতে পারো নাই? ভাবি বলল। ভাবি কথা দেন, কথাগুলো কাউকে বলবেন না। ভাবির কাছে কথা নিয়ে বলবো না কাউকে, ভাবি বলল। ভাবি আমি মিথিলার সাথে এমন কিছুই করি নাই। কান্না ছিল। তাহলে মিথিলার কাপড় ছেঁড়া ছিল কেন? ভাবি বলল। ভাবি আমি মিথিলাকে ডাকতে গিয়ে দুলাভাই আর মিথিলাকে পাপ কাজে লিপ্ত থাকতে দেখি। আমি তাদের অপমান করি, ভয় দেখাই, বাড়ির সবাইকে বলে দিব। কিন্তু পরে আপুর সংসার আর মিথিলার সম্মানের কথা ভেবে থমকে যায়। আমি রুম থেকে বের হতে যাচ্ছিলাম, দুলাভাই বাইরে থেকে দরজা লক করে দেয়। মিথিলা জোরে জোরে কাঁদতে থাকে আর কাপড়গুলো ছিঁড়তে থাকে। তারপর ভিতর থেকে লক করে দেয় মিথিলা। বাহির থেকে দুলাভাই দরজা ডাক খাচ্ছে আর চিল্লানি শুনে তোমরা এসে আমাকে এই পরিস্থিতি দেখলা। আমি কাকে বলবো এই কথা? কে বিশ্বাস করবে বলো? কেঁদে কেঁদে রুম থেকে বের হতে যাচ্ছি। ভাবির চোখেও পানি। ভাবি বিশ্বাস করলেও নিরুপায়। কি বলছো আসিফ? তাদের পাপের বোঝা তোমার উপর চাপিয়ে দিয়েছে? ভাবি বলল। ভাবি তুমি কাউকে বলো না প্লিজ, মিথিলার সম্মান আর আপুর সংসার নষ্ট হয়ে যেতে পারে। আমি বললাম। জানি না আসিফ কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে। মিথিলা আর সুমির জামাইয়ের মধ্যে তো এমন কোনো বাজে লক্ষণ দেখি নাই। ভাবি বলল। ভাবি তুমি আমাকে বিশ্বাস করছো না? তাহলে এটা দেখো। আমি সবকিছু ভিডিও করে রেখেছিলাম, সেটা দেখালাম ভাবিকে। ভেবেছিলাম কাউকে দেখাবো না, কিন্তু পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটার চোখে নিজেকে খারাপ বানাতে পারি নাই। আসিফ এই ভিডিওর এখনই আব্বুকে দেখাবো। ভাবি আমার মোবাইলটা নিয়ে যেতে চায়। ভাবি প্লিজ কথা দিয়েছো কাউকে বলবা না। সবার চোখে খারাপ হলেও তোমার চোখে যেন ভালো হয়ে থাকতে পারি, তাই তোমাকে সব বললাম। কথা শেষ করতে ভাইয়া ভাবিকে বলছে, এই ধর্ষকের সাথে কিসের কথা এত? ভাবির চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ভাবি আমার হাতে অনেকগুলো টাকা দিয়ে বলে টাকার দরকার পড়লে যেন ভাবিকে জানাই। ভাবি চোখ মুছে আমার রুম থেকে বের হয়, কিন্তু আমার চোখের পানি জোড়ায় না। রুমটার প্রতি মায়া লাগছিল। আম্মুর পায়ে একবার সালাম করতে মন চাচ্ছিল, কিন্তু সেই সাহস আজ আমার নেই। সবার আমার চলে যাওয়া দেখছে। ভাবি সবার চোখের আড়ালে বারবার চোখ মুছছে। 12টার বাসে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। চলবে। তো বন্ধুরা আজকের মতো প্রথম পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন, আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু মানুষ মাত্রই ভুল। তো সামনের ভিডিওর জন্য অপেক্ষা করুন, বা দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন।
সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।